অ্যাসিড গ্রুপের ওষুধগুলো সকল সময় যেনাতে অ্যাসিড থাকলে শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী, কার্ব থাকলে জানতে হবে প্রচণ্ড শক্তিশালী, তাছাড়া তো নোশট ওষুধগুলো শক্তিশালী আমরা জানি। এই অ্যাসিড গ্রুপের ওষুধগুলো ব্যবহার করার আগে বহুবার ভাবা এবং সঠিক নির্ণয় করে ওষুধ দেওয়া উচিত। নাইট্রিক অ্যাসিড খুবই শক্তিশালী ওষুধ এবং ধাতু পরিবর্তন করতে পারে, ধাতুগত পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই নাইট্রিক অ্যাসিডে। তা নাইট্রিক অ্যাসিড আমরা কেমন জায়গায় ব্যবহার করব, কেমন রোগীর ক্ষেত্রে এই নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি? স্রাবের দুর্গন্ধ, বিশেষত প্রস্রাবে। এবার আমরা কোনো রোগী পেলাম, আমরা দেখে কীভাবে বুঝবো নাইট্রিক অ্যাসিড হতে পারে? আমরা তার যদি চেহারা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব তাদের শুকনো চেহারা, রুগ্ন চেহারা, রক্তপাতের একটা প্রবণতা থাকে দাঁতের গোড়া দিয়ে বা নাক দিয়ে বা যৌনাঙ্গ দিয়ে বা যেখানে সেখান থেকে রক্তপাতের প্রবণতা নাইট্রিক অ্যাসিডের মধ্যে থাকে। তাছাড়া শরীরের শেষ অংশগুলো যেমন ঠোঁটের কোণ, কানের পাশ, নাকের পাশ, মলদ্বার, লিঙ্গ, যৌনাঙ্গ বিভিন্ন জায়গায় চিরে চিরে যাওয়া, ফেটে ফেটে যাওয়া নাইট্রিক অ্যাসিডের বিশেষ একটা লক্ষণ। আমরা এইসব দেখে একটা রোগীকে নাইট্রিক অ্যাসিড ধারণা করতে পারি যে এটা নাইট্রিক অ্যাসিড হতে পারে। শক্তিশালী একটা ওষুধ এবং সিফিলিস দোষের ওপর বেশি কাজ করে। সাইকোসিসও আছে, শরিকও আছে। সিফিলিস দোষের ওপর নাইট্রিক অ্যাসিড মেনলি বেশি কাজ করে। এবার নাইট্রিক অ্যাসিড ওষুধটা প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ। আমাদের প্রথমে জানা উচিত প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ আর কোন কোন ওষুধের মধ্যে আছে। একা নাইট্রিক অ্যাসিডে নেই, কিন্তু নাইট্রিক অ্যাসিড প্রথম সারির ওষুধ। নাইট্রিক অ্যাসিড, বেনজিক অ্যাসিড, নেটটাম কার্ব। এবার নাইট্রিক অ্যাসিড শীতকাতর, বেনজিক অ্যাসিড শীতকাতর, নেটটাম কার্বও শীতকাতর। অতএব আমরা শীতকাতর গরম কাতর দিয়ে এর পার্থক্য নির্ণয় করতে পারবো না। নাইট্রিক অ্যাসিড, বেনজিক অ্যাসিড দুটোই দুধ খেলে বৃদ্ধি হয়। নেটটাম কার্ব, নাইট্রিক অ্যাসিড ও নেটটাম কার্ব দুটোই দুধে বৃদ্ধি আছে। তাহলে আমরা নির্ণয় করব অন্যরকমভাবে। কীভাবে করব? প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ। নাইট্রিক অ্যাসিডের প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ, সমস্ত স্রাবের ঝাঁঝালো গন্ধ। প্রস্রাব ছাড়া যে কোনো স্রাব, পায়খানা, প্রস্রাব, ঘাম, লালা, মুখে সব জায়গায় একটা দুর্গন্ধ এর থাকবেই থাকবে। আর প্রস্রাবের গন্ধ ঝাঁঝালো, পচা গন্ধ কিন্তু আলাদা। পচা গন্ধর ওষুধগুলো আলাদা। সিপিআর আছে, মেডোনিয়াম আছে, এদের পচা গন্ধ বেরোয় পেচ্ছাপের সঙ্গে। আবার সুন্দর গন্ধ বেরোয়, সুন্দর ফুলের গন্ধ কিসে আছে? টেরিবিনথিনাতে আছে। টেরিবিনথিনাতে ফুলের গন্ধ। আবার অক্সিজেন স্যাংটামে প্রস্রাবেও বা ঘামে একটা সুন্দর গন্ধ বেরোয়। কিন্তু ভায়োলেট ফুলের গন্ধ, মানে এই খুব সুন্দর একটা ফুলের গন্ধ, এটা কিন্তু টেরিবিনথিনা। এরও পেচ্ছাপে রক্তপাতের প্রবণতা আছে, জীব চকচকে পরিষ্কার থাকে। টেরিবিনথিনার কথা বলছি, তারপিন তেল, টেরিবিনথিনা। টেরিবিনথিনার প্রচণ্ড পেচ্ছাপে রক্তপাতের প্রবণতা, কালো কালো জমাট রক্ত, পেচ্ছাপে জ্বালা, জীব পরিষ্কার চকচকে, বার্নিশ করার মতো জীবটা, এবং প্রস্রাবের গন্ধটা সুন্দর, ফুলের গন্ধ। হ্যাঁ, এইটা কিন্তু টেরিবিনথিনা। আর নাইট্রিক অ্যাসিডের পেচ্ছাপে কিন্তু ঝাঁঝালো গন্ধ, দুর্গন্ধ না। সিপিয়া দুর্গন্ধ, কিওজোট দুর্গন্ধ, হ্যাঁ, সরিনাম দুর্গন্ধ, পচা গন্ধ। আর এর পেচ্ছাপের গন্ধ কিন্তু ঝাঁঝালো। নাইট্রিক অ্যাসিড পেচ্ছাপে ঝাঁঝালো গন্ধ, বেনজিক অ্যাসিড এবং নেটটাম কার্ব। আমি এর পার্থক্য বলছি। নাইট্রিক অ্যাসিড টিউবারকুলার সন্ধান পাওয়া যায়, টিউবারকুলার দোষ এর মধ্যে থাকে, যেখানে সোরার সহিত সিফিলিস এবং সাইকোসিস মিলিত হয়ে আছে, এমনকি পারদের অপব্যবহার ঘটিয়াছে। পারদ অপব্যবহারটা কি? আগেকার দিনে দেখা যাচ্ছে কোনো চর্মরোগ বা কোনো সিফিলিস, গনোরিয়া এইসব যদি রোগ সারাতে, সিফিলিস রোগ সারাতে গিয়ে সরাসরি পারদ খাওয়ানো হতো। যে পারদ থার্মোমিটারে থাকে, কায়দা করে কি কৌশলে ওরা খাওয়াতো আগেকার কবিরাজি চিকিৎসায়। এখন তো ইঞ্জেকশান, হ্যাঁ, বিভিন্ন ইঞ্জেকশান দিয়ে চাপা দেয় একই। তাহার ফলে রোগী অতিশয় দুর্বল হয়ে পড়ে। যখন জোর করে এই ধরনের সিফিলিস বা কোনো চর্মরোগ, সিফিলিসজাত চর্মরোগকে জোর করে দমন করা হয়, তখন কিন্তু রোগী দুর্বল হয়ে যায়। দিবারাত্র নিজের রোগের কথা ভাবতে থাকে, দিন রাত সকল সময় রোগ রোগ চিন্তা। আর কিসে আছে? মেডোনিয়ামে আছে, তাই না? মেডোনিয়ামের মধ্যেও কিন্তু আছে। এগুলো কিন্তু আমার পার্থক্য করতে হবে। তার নাইট্রিক অ্যাসিড কি? নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা টিউবারকুলার দোষের সন্ধান পাই। টিউবারকুলার দোষ কি? অতিরিক্ত অস্থিরতা, অল্পে ঠান্ডা লাগা, ক্ষয় প্রবণতা। দেখা যা খাবার খেলে বাড়বে তাই খাবে, যা করলে তার শরীরে খারাপ হবে। হ্যাঁ, বিভিন্ন রকম নিজেকে, শরীরটাকে নষ্ট করার জন্য হস্তমৈথুন করা, সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়িয়ে ফেলা,
কৃত্রিমভাবে উল্টোপাল্টা খাবার খাওয়া, এইভাবে যারা চলে তারা একটা টিউবারকুলার রুগী। তাহলে কী বলছে, নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা টিউবারকুলার দোষের সন্ধান পাই। যেখানে সোরার সহিত, সোরা থাকতেই হবে, সোরার সহিত সিফিলিস এবং সাইকোসিস মিলিত হয়ে আছে, এমনকি পারদের অপব্যবহার, পারদ চাপা দিয়েছে রোগটাকে, অপব্যবহার ঘটেছে, তার ফলে রোগী অতিশয় দুর্বল হয়ে পড়ে, অসম্ভব দুর্বল হয়ে পড়ে, দিবারাত্র রোগের কথা ভাবতে থাকে, দিন নেই রাত নেই সকল সময় রোগ চিন্তা করছে, মেজাজ অত্যন্ত ক্রুদ্ধ, দুধ সহ্য করতে পারে না, দুধ সহ্য হয় না, ক্রমাগত দুর্গন্ধ উদরাময়ে ভুগিতে থাকে, হ্যাঁ, পায়খানা হয়, পাতলা পায়খানা দুর্গন্ধযুক্ত, তখন শরীরের নানা স্থান হইতে রক্তস্রাব ঘটে। বললাম শরীরের নানা দিক থেকে রক্তস্রাব ঘটে, সেখানে আমরা নাইট্রিক অ্যাসিডের জীবন্ত মূর্তি দর্শন করি। তাহলে নাইট্রিক অ্যাসিড কী হলো, নাইট্রিক অ্যাসিডের রুগীরা টিউবারকুলার দোষযুক্ত সোরা এবং সিফিলিসের সঙ্গে মিলিত হয়ে এবং পারদের অপব্যবহারজনিত কারণে রুগী দিনের পর দিন দুর্বল হতে থাকে, পাতলা পায়খানার কবলে পড়ে, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানার কবলে পড়ে, রুগী নিস্তেজ হয়ে পড়ে, রক্তপাতের প্রবণতা থাকে, সেখানে আমরা জ্বলন্ত প্রতিচ্ছবি পাচ্ছি নাইট্রিক অ্যাসিডের। এবং বংশগতি কারণে যেসব বাচ্চা নাইট্রিক অ্যাসিডের হবে তাদের ঠিক, বা লোকজন আসবে তাদের ঠিক এই ধরনের একটা অবস্থা তৈরি থাকে। নাইট্রিক অ্যাসিড রোগী কোনোরূপ মানসিক বা কায়িক পরিশ্রম করতে পারে না, না লেখাপড়ার কাজ করতে পারে, না তার দোকানদারি করছে বা হিসেবপত্র করতে পারে, না শারীরিক পরিশ্রম করতে পারে, দুই দিক থেকে অক্ষম থাকে। যেমন ফ্লোরিক অ্যাসিড শারীরিক দিক থেকে খুব সক্ষম থাকে, তাই না? মানসিক শারীরিক দুই দিক থেকে অক্ষম হয়ে পড়ে এই নাইট্রিক অ্যাসিড। সামান্য একটু রাত জাগলো অসুস্থ হয়ে পড়বে, সামান্য একটু পরিশ্রম, সামান্য একটু চিন্তা, দুশ্চিন্তা, দুর্ভাবনা মানুষের থাকে তো, করলেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। যদি কোনো রুগী এসে বলে, দেখুন আমি সামান্য চিন্তা ভাবনা করলেই আমি একদম বিছানায় শুয়ে থাকতাম, আমি কিচ্ছু করতে পারি না, সামান্য শারীরিক পরিশ্রম করলে আমার বিছানায় শুয়ে থাকতে হয়, সেখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি একটু রাত জাগলাম, আমার বিভিন্ন সমস্যা, গলা ভেঙে যাওয়া, শরীর নষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন সমস্যা, নাইট্রিক অ্যাসিড গলা ভেঙে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু রাত্রি জাগানোর ফলে বা ঠান্ডা লাগার ফলে অথবা সোরা এবং সিফিলিস উভয়, সোরা এবং সিফিলিসের জন্যই হোক, নাইট্রিক অ্যাসিডের রোগী মাত্রই দুর্গন্ধের পরিচয় থাকবে, বিশেষত তার প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ। তাছাড়া ঘামে দুর্গন্ধ, লালায় দুর্গন্ধ, মলে দুর্গন্ধ, সবটাতে, কানে পুঁজ হয় যদি সেটা দুর্গন্ধ, সব জায়গায় দুর্গন্ধ, এবং স্রাব থাকবে পাতলা রক্তাক্ত। স্রাব কিন্তু ঘন আঠালো চ্যাটচেটে এরকম কিছু হবে না, স্রাব থাকবে পাতলা দুর্গন্ধযুক্ত মলমূত্র। জ্বর বলুন, অর্শ বলুন, উদরাময় বলুন, আমাশা বলুন, রোগের নাম যা কিছু হোক না কেন, যেখানে এই দুর্গন্ধর বর্তমান থাকবে সেখানে আমরা নাইট্রিক অ্যাসিডের কথা মনে করব। দুর্গন্ধ বিশেষত প্রস্রাবে, মেনলি প্রস্রাবে ঝাঁঝালো দুর্গন্ধ থাকে। তাহলে নাইট্রিক অ্যাসিড রুগী কী হলো, টিউবারকুলার দোষযুক্ত রুগী। টিউবারকুলার দোষ সম্বন্ধে হালকা করে বললাম, এর সাথে সোরা এবং সিফিলিস দোষ দুটোই থাকে। তারপরে কি হলো, যদি পারদের অপব্যবহার হয়ে থাকে, মানে কোনো চর্মরোগ, কোনো সিফিলিস চাপা পড়েছে, সেখানে জ্বলন্ত প্রতিচ্ছবি পাওয়া যাবে। দিনের পর দিন রুগী রুগ্ন হতে থাকবে, নিস্তেজ হয়ে যাবে, না শারীরিক না মানসিক পরিশ্রম করতে পারবে, রক্তপাতের একটা প্রবণতা থাকবে, তরল মলের একটা প্রবণতা থাকবে, সেটা অর্শ হোক, বাত হোক, দাঁত হোক, ছুলি হোক, যা রোগ হোক না কেন, এই ধরনের চরিত্র এবং প্রস্রাবে এবং স্রাবে ঝাঁঝালো দুর্গন্ধ, রক্তপাতের প্রবণতা থাকলে আমরা নাইট্রিক অ্যাসিডের কথা মনে করব। সহিষ্ঠিলিক ঝিল্লি এবং চর্মের সন্ধিস্থানে ক্ষত বা ফেটে যাওয়া। সহিষ্ঠিলিক ঝিল্লি চর্মের সন্ধিস্থান, এই কানের পাশ, নাকের পাশ, ঠোঁটের পাশ, হ্যাঁ, এইসব জায়গাগুলো যদি ফেটে যায়, যেমন ঠোঁটের মাঝখান দিয়ে ফেটে যায়, কিসে, হিপার সালফারে। ঠোঁটের কোণ ফাটে, নেকটামিউর, ক্যালকিরাফ্লোর, নাইট্রিক অ্যাসিড, এদের কিন্তু ঠোঁটের কোণ, কন্ডরঙ্গ বলে একটা ওষুধ আছে, এই ঠোঁটের কোণ ফেটে যায়। নাইট্রিক অ্যাসিডের পেচ্ছাপে ঝাঁঝালো গন্ধ, দুর্বলতা, সোরা সিফিলিস সাইকোসিস টিউবারকুলার দোষযুক্ত রোগী, হ্যাঁ, অল্পেই ঠান্ডা লাগা, সর্দি লাগা, রোগের কথা চিন্তা ভাবনা করা, সকল সময় রোগ চিন্তা, রোগ ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারে না, যেখানে আমরা এই ধরনের রোগী পাবো সেখানে নাইট্রিক অ্যাসিড। সামান্য পরিশ্রমে সে নিস্তেজ হয়ে পড়ছে, সামান্য মানসিক যদি শ্রম দেয় তাহলে সে দুর্বল হয়ে পড়ে, সেখানে নাইট্রিক অ্যাসিড। এর সাথে যদি ঠোঁটের কোণ, নাকের পাশ, মলদ্বার, যৌনাঙ্গের এইসব জায়গাগুলো ফাটা থাকে, চেরা থাকে, সেখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড হবে, এবং ব্যথা থাকে, রক্তপাত থাকে, অনেক সময় রক্তপাত হয়, দুর্গন্ধ বেরোয়, এই জায়গায় এইসব জাতীয় লক্ষণ থাকলে আমরা নাইট্রিক অ্যাসিড দিতে পারি বা কথা ভাবতে পারি। নাইট্রিক অ্যাসিড তাহার ক্ষতগুলি প্রায় সহিষ্ঠিলিক ঝিল্লি বা চর্মের সন্ধিস্থানে প্রকাশ পায়।
যেমন মুখের কোণ, মলদ্বার, মূত্রদ্বার, প্রস্রাবদ্বার, চোখের পাতা, নাকের পাতা প্রভৃতি স্থানে যেখানে চর্ম শেষ হয়ে আছে, শৈশিক ঝিল্লি আরম্ভ হয়ে আছে, সেখানেই কিন্তু এই ফাটা লক্ষণগুলো আমরা পাবো। পূর্বে বলে নাইট্রিক অ্যাসিডের রোগী মোটেই দুধ সহ্য করতে পারে না। আচ্ছা, সর্বদাই উদরাময় ভুগতে, পাতলা পায়খানা হতে থাকে। হ্যাঁ, কিন্তু বিশেষত এই যে উদরাময় সত্ত্বেও মলদ্বার ফেটে, পাতলা পায়খানা হতে মলদ্বার ফাটার কথা না, কিন্তু তবু এর মলদ্বার ফাটা থাকে। দুর্গন্ধ, স্রাবের কথা বলিলেই তাহার সহিত এই কথাটি মনে রাখিবেন। মলত্যাগের পর মলদ্বারে ভীষণ যন্ত্রণায় অর্শ আছে, মলদ্বার ভীষণ যন্ত্রণা, কিন্তু চোখের কোণ, মুখের কোণ, মূত্রদ্বার প্রভৃতি ফাটিয়ে যাওয়া, এইরূপ সন্ধিস্থানে ফেটে যাওয়া অতি মূল্যবান লক্ষণ। এই সন্ধিস্থানগুলো ফেটে যাওয়া অতি মূল্যবান লক্ষণ। নাইট্রিক অ্যাসিডের রোগী কোষ্ঠকাঠিন্য অপেক্ষা উদরাময় বেশি ভুগতে থাকে। মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হয়, মাঝে মাঝে উদরাময় ভুগতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পাতলা পায়খানার একটা প্রবণতা থাকে, কিন্তু উদরাময় তাহার বিশিষ্ট পরিচয়। যদিও তরল মল সহজে নির্গত হয় না, অনেকক্ষণ বসে থেকে কুতিয়ে যেমন হিপাসালফারে মল নির্গত হতে চায় না সহজে। এরম নাইট্রিক অ্যাসিডের কিন্তু মল সহজে নির্গত হতে চায় না। তারপর মল নির্গত হতে চায় না, তারপরে তাহার পর অর্থাৎ মল নির্গত হইবার পর সে কি ভীষণ যন্ত্রণা, মলত্যাগের পর ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। রোগী বহুক্ষণ কাতরাতে থাকে। মলত্যাগের পর এইরূপ যন্ত্রণা নাইট্রিক অ্যাসিডের একটা বিশিষ্ট পরিচয়। মলত্যাগের পর দীর্ঘক্ষণ ধরে যন্ত্রণা চলা, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের একটা বিশিষ্ট পরিচয়। নাইট্রিক অ্যাসিডের রোগী দুধ সহ্য করতে পারে না। একথা ভুলিলে চলিবে না। মলত্যাগের পর মলদ্বারে অসম্ভব যন্ত্রণা। এটা অ্যালোতে আছে, এসকুলাসিপে আছে, সালফারে আছে, মার্সলে আছে। সালফারে দু ধরনের লক্ষণ আছে, একটা জ্বালা করে, একটা জ্বালা করে না। মলদ্বারে ক্যান্সার। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য অবস্থায় কী হয়? মল ছাগলের মলের মতো গুটি 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 পায়খানা করে। অ্যালুমিনাতে আছে, নেট্টামিউরে আছে, ওপিয়াম আছে, ম্যাগমিউরে, সালফারে আছে, ওই গুটি গুটি পায়খানা। তাহলে প্রথম কথা বললাম টিউবারকুলার দোষ, রোগ চিন্তা, দুধ খেলে বৃদ্ধি, ঘামে গন্ধ, প্রস্রাবে গন্ধ, এগুলো বললাম। আচ্ছা, যে কোনো রোগের সঙ্গেই যে কোনো স্রাবে দুর্গন্ধ। দ্বিতীয় কথা হচ্ছে শরীরে শৈশিক ঝিল্লি যেখান থেকে শুরু, শেষের দিকে গিয়ে নাকের কোণ, মলদ্বার এগুলো ফেটে যায় এবং পায়খানা তরল হয়। বেশিরভাগ ক্ষেত্রে পায়খানা নরম হয় কিন্তু মলদ্বার ফাটা থাকে। হ্যাঁ, পিওনিয়া বলে একটা ওষুধ, তরল মলত্যাগ সত্ত্বেও মলদ্বার ফেটে যায়। তাহলে নাইট্রিক অ্যাসিডের পায়খানা করার পর দীর্ঘক্ষণ ধরে যন্ত্রণা চলতে থাকে। এই যন্ত্রণা আর কিসে কিসে আছে? অ্যালোতে আছে, এসকুলাসিপে আছে, মার্সলে আছে, সালফারে আছে। এই হচ্ছে নাইট্রিক অ্যাসিডের দ্বিতীয় কথা। কাঁটা ফোটার মতো ব্যথা, এর ব্যথা কাঁটা ফোটার মতো। যেমন কাঁটা ফোটার মতো ব্যথা নাইট্রিক অ্যাসিড হিপাসালফারে আছে, আর্জেন্টিনাইটিকামে আছে, নেট্টামিউরে আছে। এদের কিন্তু অনেক ওষুধের মধ্যে কাঁটা ফোটা, ল্যাককানেমে আছে, আবার ছুঁচ ফুটার মতো ব্যথা এপিসমেলে আছে, ব্রাইনিয়াতে আছে। তা কাঁটা ফোটা আর ছুঁচ ফুটা ব্যথা কিন্তু হুল ফোটার মতো ব্যথা আলাদা। হুল ফুটলে এক ধরনের জ্বালা, কাঁটা ফুটলে। এই নাইট্রিক অ্যাসিডের কিন্তু কাঁটা ফোটার মতো ব্যথা, গলা ব্যথা হোক বা বাতের ব্যথা হোক, পেট ব্যথা, সেখানে কিন্তু কাঁটা ফুটছে, এরকম একটা অনুভূতি থাকে। নাইট্রিক অ্যাসিডের প্রত্যেক প্রদাহযুক্ত স্থানে কাঁটা ফোটার মতো ব্যথা থাকে। পূর্বেই যে ফাটিয়ে যাওয়ার কথা বলিয়াছি, তাহার মধ্যে এইরূপ ব্যথা হইতে থাকে। যেখানে ফেটে গিয়েছে ওখানে কাঁটা কাঁটা ফুটছে, এরকম একটা ব্যথা হতে থাকে। যেখানে প্রদাহ সেখানে কাঁটা ফোটার মতো ব্যথা। ফাটিয়ে যাওয়া বা কাঁটা ফোটার মতো ব্যথা নাইট্রিক অ্যাসিডের বৈশিষ্ট্য। প্রত্যেক ক্ষতের চারিদিক ফাটিয়া যায়। ক্ষত শৈশিলি চর্মের সন্ধিস্থানে প্রকাশ পায় এবং তাহা কাঁটা ফোটার মতো ব্যথা। চক্ষু প্রদাহে কাঁটা ফোটার মতো ব্যথা, গলায় ব্যথা, কাঁটা ফোটার মতো ব্যথা, সব জায়গায় কিন্তু কাঁটা ফোটার মতো ব্যথা। শকট আরোহণে উপশম, দুগ্ধে বৃদ্ধি। গাড়ির ঘোড়ায় চললে যে কোনো রোগ আরাম বোধ করে। গাড়িতে চড়ে আছে, পেট ব্যথা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা সব কমে থাকে, ঘুমিয়ে পড়ে, আরাম পায়। আর কি, দুধ খেলে তার সকল লক্ষণে বৃদ্ধি পায়, পেটের গণ্ডগোল হতে থাকে সব কিছু। নাইট্রিক অ্যাসিড রোগী বড় হতভজ্ঞ। সে দিবারাত্র কেবল রোগের কথাই ভাবতে থাকে, মনে করে এ রোগ সারবে না, যেটা মেরুডেন মনে করে। কলেরা বা ভেদবমি আক্রমণের দুশ্চিন্তা করে, কলেরা হবে, পায়খানা বমি হবে, এই ভয়ে সে আতঙ্কিত হয়ে থাকে। সর্বদাই রুষ্ট, সর্বদাই বিষণ্ণ। গাড়িতে চড়িয়া বেড়াবার সময় তাহার অনেক যন্ত্রণার উপশম হয়, মানসিক শান্তি লাভ, অশান্তি অনেকটা উপশমিত হয়। মানসিক যে যন্ত্রণা সেগুলো গাড়িতে চললে, এক কথায় গাড়িতে চললে তার শারীরিক ও মানসিক সব কিছু আরাম বোধ করে, ভালো লাগে তার।
যদিও গাড়ির ঘর ঘরের শব্দ তার কানে ভালো লাগে না। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড কখনো দুধ সহ্য করতে পারে না, পিপাসা খুব কম, নাই বললেই চলে, পিপাসা একদম নেই বললে চলে। যকৃতের বৃদ্ধি, হ্যাঁ, গণ্ডমালা, ঠান্ডা লাগলে শরীরের নানা স্থানে গ্ল্যান্ড ফুলে, এটা টিউবারকুলার দোষ। শরীরের বিভিন্ন জায়গায় গ্ল্যান্ডগুলো, গলার এখানে ফুলছে বা কুচকি ফুলছে বা অন্য জায়গায় গ্ল্যান্ড ফুলে যায় ঠান্ডা লাগলেই। থাইসিস মানে জল জমা বুকে, থাইসিস, টিবি এই জাতীয় ফুসফুসের সমস্যা, এগুলো লক্ষণ দেখা যায়। হ্যাঁ, জ্বরেও স্থানচ্যুতি, বাকরোধ, ক্ষতে গাঢ় পুঁজ জন্মায় না, বললাম না, পাতলা রক্তাক্ত পুঁজ, এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড দুর্গন্ধযুক্ত, এই পুঁজ কিন্তু থাকে। স্রাব যেমন দুর্গন্ধ তেমনই ক্ষতকারী। স্রাব যেরকম দুর্গন্ধযুক্ত তেমন যেখান দিয়ে যায় ক্ষত তৈরি হয়, যেমন কিওজোটে ক্ষতকারী স্রাব, নেটটা মোড়ে ক্ষতকারী স্রাব দেখা যায়, বিশেষ করে লিউকোরিয়া টিউকোরিয়া। নিদ্রাকালে মুখ দিয়ে লালা পড়া, এই লালা পড়ার কিসে কিসে আছে? মাক্সলে আছে, সিপিলিনামে আছে, ক্রিওজোটে আছে, ফাইটোলক্কাতে নেই। মাক্সল, কিওজোট, মাক্সল, কিওজোট, সিপিলিনাম আর এই নাইট্রিক অ্যাসিডের মুখ দিয়ে নেটামিউর মুখ দিয়ে কিন্তু লালা পড়ে। আচ্ছা, স্রাব যেমন দুর্গন্ধ তেমনি ক্ষতকারী। নিদ্রাকালে মুখ দিয়ে লালা পড়িতে থাকে, ঋতুকালে ঋতুস্রাব হইতে থাকিলে, সর্দি হইলে নাক হাজিয়ে যায়, জনিতার হাজিয়ে যায়, মুখের কোণ এগুলো ফেটে যায়, পানসে দাঁত, দাঁত দিয়ে গুঁড়াতে রক্ত পড়া, অঙ্গ প্রত্যঙ্গের নানা স্থানে আঁচিল থেকেও রক্তপাত হয়। অত্যন্ত শীতকাত রোগী। রাত্রে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, রাত্রে বাড়ে এবং ঠান্ডাতে রোগগুলো, সিফিলিস দোষ, রোগগুলো বেড়ে যায়। প্রত্যেক শীতকালে সর্দি লাগে। হ্যাঁ, চা, খড়ি, কাঠকয়লা এই জাতীয় খাবার খেতে চাই, যেমন চা, খড়ি, কাঠকয়লা এইসব অপাচ্য খাবার দাবার, অ্যালুমিনা খেতে চাই, ক্যালকেরিয়া কার্ব খেতে চাই, তেমনই চা, খড়ি, কাঠকয়লা, মিষ্টি খেতে চায় না, একদম অনিচ্ছা মিষ্টি খেতে। নিউমোনিয়া, বুকের মধ্যে ঘর ঘর শব্দ হতে থাকে, পায়ের তলায় দুর্গন্ধ ঘাম, এই পায়ের তলার ঘাম পেট্রোলিয়ামে, ক্যালকেরিয়া কার্ব, পালসেটিলা এদের মধ্যে, সেনিকুলা এদের মধ্যে কিন্তু আছে, এর পায়ের তলায় কিন্তু দুর্গন্ধ ঘাম হয়, সাইলেসেতে আছে দুর্গন্ধ ঘাম। কলেরা ভীতি একটা মারাত্মক লক্ষণ, আমাশয়, অর্শ, রক্ত কালো আলকাতরার মতো, ল্যাপটেন্ডা বলে একটা ওষুধ আছে নাম। দাঁড়াইয়া ক্রমাগত বেগ দিতে থাকলে তবেই প্রস্রাব নির্গত হয়, এবং প্রস্রাব নির্গত হইবার সময় ঠান্ডা বলে মনে হয়। এই ঠান্ডা বলে মনে হয় আর কোন ওষুধ আছে? অ্যাগারিকাসের মধ্যে আছে। হ্যাঁ, ঠান্ডা বলে মনে হয়। প্রস্রাব দ্বারে সংকীর্ণতা, টিকচার, প্রস্রাব দ্বারে চুলকানি, ফাইমোসিস, প্যারাফাইমোসিস। নাইট্রিক অ্যাসিডের রোগীগুলি প্রায় এমন হইয়া থাকে যে তাহাতে যখন যে ওষুধ দিয়ে বাড়তে থাকে, আর একটা লক্ষণ, যে কোনো ওষুধ দিলেই তার বাড়তে থাকে। দেখা যাচ্ছে বেলেডোনা দিয়েছি বাড়ছে, সালফার দিয়েছি সালফার লক্ষণ প্রকাশ করে বাড়ছে, এটা একটা নাইট্রিক অ্যাসিডের লক্ষণ। ল্যাকেসিসের পরে বা পূর্বে ব্যবহার হয় না, ল্যাকেসিস ওষুধটা পরে বা পূর্বে ব্যবহার হয় না। আপনার এরূপ কথা পূর্বে পাইয়াছেন যে রাস্টক্সের পরে বা পূর্বে এপিসমেল ব্যবহার হয় না। কিন্তু মনে রাখিবেন, এপিস বা নাইট্রিক অ্যাসিড যেখানে ফলপ্রদ হয়েছে সেখানে এপিসের পর রাস্টক্স, নাইট্রিক অ্যাসিডের পর ল্যাকেসিস ব্যবহার করা অন্যায়। অতএব যেখানে দেখিবেন রাস্টক্স অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে এবং রোগী অবস্থা অত্যন্ত বিপদসংকুল, সেখানে এপিসের লক্ষণ মিলে নিশ্চয়ই তাহা ব্যবহার করা উচিত। তখন কিন্তু এপিস দেওয়া যাবে। বোঝা গেল?